আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পলি এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি তোমাদের ফিজিক্স ওয়ানের অষ্টম অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়টা তোমাদের করাবো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, কাজ, ক্ষমতা, শক্তির আমরা কাজ কি, ক্ষমতা কি এবং শক্তি কি এগুলো আগে বুঝি। তো কাজ বলতে সাধারণত কি বোঝায়, যে আমরা কিন্তু স্বাভাবিকভাবেই যে কোনো কিছু করাকেই কাজ বলি, কিন্তু বিজ্ঞানের ভাষায় কিন্তু কোনো কিছু করাকেই কাজ বলা হয় না। বিজ্ঞানের ভাষায় কাজ বলতে বোঝায় যে যখন তুমি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করছো এবং এই বস্তুটা যদি বলের দিকে তার কি সরণ ঘটে, তখন সেটা কাজ হয়। যে বস্তুটা আগে এখানে ছিল, তোমার বল প্রয়োগের ফলে তার কি হয়েছে, সরণ হয়েছে, একটা দূরত্ব অতিক্রম করছে। যে যখন কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়, তাহলে যে বল প্রয়োগের ফলে বস্তুটির যে সরণ ঘটে, তখন এটা হচ্ছে তোমার কাজ হবে বিজ্ঞানের ভাষায়। তার মানে কাজ বলতে আমরা বুঝি যে বল ইনটু বলের দিকের সরণ। ঠিক আছে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ, বলের দিকের সরণ, কারণ সরণ একটা ভেক্টর রাশি, বলও কিন্তু একটা ভেক্টর রাশি। তো বল ইনটু বলের দিকের সরণ, তার মানে কাজ হচ্ছে তোমার ওয়ার্ক ডাব্লু, বল হচ্ছে ফোর্স এফ, সরণ হচ্ছে এস, ডাব্লু সমান এফ এস আমরা বলতে পারি। কিন্তু কাজের একক কিন্তু আবার জুল। তো এখন বল তোমার ভেক্টর রাশি, সরণও ভেক্টর। তো দুটো ভেক্টর রাশি ডট গুণন আমরা জানি কি একটা স্কেলার, যেমন আই ডট আই ইকুয়াল কি 1, তাই না? তার মানে দুটো যদি তুমি ভেক্টর রাশি ডট গুণন করো, সেটা কিন্তু আবার তোমার স্কেলার হয়ে যাবে। আচ্ছা, তা এখন কাজের তাহলে আমরা সংজ্ঞা এভাবে বলতে পারি যে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলে বলের দিকে যদি বস্তুটা সরণ ঘটে, তাহলে সেটাকে আমরা কাজ বলতে পারি। কাজ সমান সমান বল গুণ সরণ, ডব্লিউ সমান এফ এস। কিন্তু এখন যদি ধরো তুমি বল প্রয়োগ করছো, কিন্তু সেটা বলের দিকে সরণ হয় নাই, সেটা একটা থিটা কোণ উৎপন্ন করে হেলানোভাবে গেছে, তাহলে কি হবে? যে এখানে ধরো তুমি বল প্রয়োগ করছো, তা এইদিকে তো যাওয়ার কথা, কিন্তু এইদিকে না যেয়ে সে এইদিকে এইভাবে গেল, এখানে একটা কোণ উৎপন্ন করে, আর সরণটা হইলো এইখানে, এতখানি সরণ হয়েছে। তাহলে এটা কি কাজ হবে? তুমি বল প্রয়োগ করছো, এদিক যাওয়ার কথা ছিল এদিকে, কিন্তু সে একটা কোণ উৎপন্ন করে এদিকে গেছে। তাহলে দেখো, কাজ সমান সমান বল ইনটু কি, বলের দিকের সরণ, হ্যাঁ, বা আমরা এভাবে বলতে পারি বল ইনটু বলের দিকের সরণের উপাংশ বা কম্পোনেন্ট। তাহলে একটা জিনিস আমরা জানি যে যখন ইনক্লাইনেট ভাবে যখন কোনো কিছু যায়, তখন তার দুইটা উপাংশ হয়ে যায়, তাই না? তা এই যে এই দিকে গেছে, ওর একটা দিক হরিজন্টালে গেছে আর একটা দিক কি ভার্টিক্যালে গেছে না? তাহলে এখন এই যে হরিজন্টালে যেটা গেছে, ধরো এইখান থেকে এইটুক যদি আমি এখানে ধরো তুমি নাম দিতে পারো, এটা ধরো এ বি, এটা মনে করো সি। তা এখন এখান থেকে এই পর্যন্ত একটা সরণ হয়েছে, এই উপাংশকে যদি আমি ভাগ করি, আবার এখান থেকে এই দিকে এই পর্যন্ত সরণ হয়েছে। তা এখন বলের দিকের সরণ মানে কি, হরিজন্টালি এই দিকের সরণ, ভার্টিক্যালি সরণ তার বলের দিকের না, কারণ বলটা ফোর্স হয়েছে হরিজন্টাল এই দিকে। তার মানে সরণ তোমার কাজ ডাব্লু, বলটা হচ্ছে তোমার এফ। এখন সরণ আমরা জানি যে যখন ইনক্লাইনেড ভাবে বা হেলানো ভাবে
যখন যায় তার দুইটা উপাংশ হয়, এবং এই দুইটা উপাংশে কোণ যার সাথে থাকে সে হয় কস। তার মানে এখানে বলতে পারি যে এস কস থিটা, আর ভার্টিক্যালি হচ্ছে তোমার এস সাইন থিটা। বাট আমার বলের দিকের সরণ তো এটা না, বলের দিকের সরণ হচ্ছে এইটা, অর্থাৎ হরিজন্টালি হচ্ছে বলের দিকের সরণ। তার মানে কোণ আছে আমার কার সাথে, হরিজন্টালি। তার মানে আমি লিখতে পারি এস কস থিটা। তার মানে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। যখন কোনো কোণ উৎপন্ন করে সরণ হবে তখন আমরা এইভাবেও বলতে পারি যে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। কাজের একক কিন্তু জুল। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আসো আমার হচ্ছে ক্ষমতা। ক্ষমতা কি? কোনো ব্যক্তি বা উৎস একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে সেটাই হচ্ছে তার ক্ষমতা। কোনো ব্যক্তি বা উৎস একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে সেটাই তার হচ্ছে ক্ষমতা। তার মানে ক্ষমতা সমান আমরা বলতে পারি কাজ বাই সময়। ক্ষমতা পাওয়ার পি, কাজ হচ্ছে তোমার ডাব্লিউ, সময় আছে টি, মানে পি সমান ডাব্লিউ বাই টি। আচ্ছা, এরপরে ছিল শক্তি, এনার্জি। শক্তি কি? এনার্জি বা তোমার শক্তি। শক্তি হচ্ছে কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার সামর্থ্যটাই হচ্ছে তার শক্তি। অর্থাৎ যার কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার সামর্থ্য বা ক্ষমতা হচ্ছে তার শক্তি। যার ক্ষমতা বেশি তার শক্তি বেশি, সে বেশি কাজ করতে পারে। যার ক্ষমতা কম তার শক্তি কম, সে কম কাজ করতে পারে। কারণ শক্তি বিভিন্ন প্রকার আছে, বইতে দেখো 9 প্রকার আছে। কি? যেমন তাপ শক্তি, তারপরে তোমার আলোক শক্তি, যান্ত্রিক শক্তি, তারপরে বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, হ্যাঁ, সৌর শক্তি, পারমাণবিক শক্তি, এরকম অনেক প্রকার শক্তি আছে। তা এখন শক্তি সাধারণত কি হয়? ধ্বংস বা বিনাশ করা যায় না, কিন্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা যায়। এবং রূপান্তরের আগের যে মোট শক্তি এবং রূপান্তরের পরের মোট শক্তিটা, এটা সবসময় ইকুয়াল থাকে। এটা কিন্তু শক্তির নিত্যতা সূত্র। যেমন আমরা বিদ্যুৎ শক্তি থেকে কি তোমার তাপ শক্তি পাই, আলোক শক্তি পাই, আবার যান্ত্রিক শক্তি থেকেও বিদ্যুৎ শক্তি পাই, যেমন ডায়নামো, জেনারেটর। তারপরে বিদ্যুৎ শক্তি থেকে তোমার যান্ত্রিক শক্তি, যেমন মোটর। তো এক শক্তি থেকে আরেক শক্তি রূপান্তরিত হয়, কিন্তু শক্তির ধ্বংস বা বিনাশ হয় না। এক শক্তি থেকে আরেক শক্তি রূপান্তরের আগে ও পরের মোট শক্তি সমান থাকে। এটা শক্তির নিত্যতা সূত্র, এটা বইতে আছে, তোমরা দেখে নিও। এখন আরও একটা শক্তি আছে কি, যে স্থিতি শক্তি। এটা আমরা জানি, বা বলা হয় পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি সংক্ষেপে পিই বলতে পারো। তো পোটেনশিয়াল এনার্জিটা কি? যখন তুমি কোনো একটা বস্তুকে এক অবস্থা থেকে আর এক অবস্থায় নিয়ে যাবা, এই যে এখান থেকে এখানে আনার জন্য যে কাজটা সম্পাদিত হবে, এখান থেকে এখানে আনার জন্য যে কাজটা সম্পাদিত হবে, সেই শক্তিটাই, মানে এই কাজটা এখান থেকে, এই বস্তুটাকে এখান থেকে এখানে আনার জন্য যে কাজ সম্পাদিত হলো, ওই সম্পাদিত কাজটাই হলো স্থিতিশক্তি। অর্থাৎ এখান থেকে এখানে আনতে তার ভিতরে যে শক্তিটা জমা হয়, ঠিক আছে, যে শক্তিটা জমা হয় বা সঞ্চয় থাকে, সেটাই হচ্ছে তোমার স্থিতিশক্তি। যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে বস্তুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আনলে এইখানে যে শক্তিটা জমা হয় বা সঞ্চয় থাকে, বা এখান থেকে এখানে আনতে যে কাজটা সম্পাদিত হয়, সেটাই হচ্ছে স্থিতিশক্তি। তা এখন ধরো এইটুক দূরত্ব হচ্ছে কি আমার এস, তাই না?
তো এখন যদি ধরো এখান থেকে আসতে তার ভি বেগে সেইখান থেকে এখানে আসলো, তাহলে আমরা এখানে গতি ও গতির সমীকরণ অনুযায়ী কি লিখতে পারতাম? ভি স্কোয়ার সমান ই স্কোয়ার যোগ 2as। এখানে একটা তোমার এক্সেলারেশন বা যদি ত্বরণ এখানে কাজ করতো। এই একইভাবে এইটা যদি তোমার বস্তুটাকে যদি নিচ থেকে উপরে নিতা তাহলে কি হতো? যে এখান থেকে ধরো এখানে আনতা এইচ উচ্চতায়, যে এখান থেকে এটুক এইচ উচ্চতা, এটা ধরো এ বিন্দু, এইটা ধরো বি বিন্দু। তো এম ভরের একটা বস্তুটা মনে করো এম ভরের, এর ভরটা হলো এম ভরের একটা বস্তুকে এখান থেকে তুমি এখানে নিয়ে আসলো। তো এখান থেকে এখানে আনতে তার কি পরিমাণ স্থিতিশক্তি সঞ্চয় হয় বা স্থিতিশক্তি কি পরিমাণ জমা হয় সেটা আমরা একটু দেখি। তো আমরা এখানে দেখলাম ভি স্কোয়ার সমান ই স্কোয়ার যোগ 2as, বাট যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে আমার কি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। তাহলে এ থেকে বি বিন্দুতে বস্তুটাকে নেয়ার জন্য কৃত কাজ, ঠিক আছে, এ থেকে বি বিন্দুতে বস্তুটিকে সরানোর জন্য বা এ থেকে বি বিন্দুতে বস্তুটিকে উঠানোর জন্য, এটাও বলতে পারো, উঠানোর জন্য কৃত কাজ মানে যে কাজটা সম্পাদন হয়েছে আর কি। কাজ সমান সমান আমরা কি জানি? বল গুণ সরণ। তাহলে এই বলটা কি তুমি ভূমি থেকে উপরে উঠাইতেছো, মানে কি অভিকর্ষ বল, তাই না? উপরের দিকে নিতেছো, সেই বলটা তো কি অভিকর্ষ বল। তো মানে বলটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে এফ সমান কি mg, আমরা তো জানি যে এফ সমান সমান mg, তাই না? এই বলটাই তো ফোর্স। অ্যান্ড সরণটা কি? এখান থেকে এইটুক এইচ, তার মানে এ থেকে বি বিন্দু থেকে বস্তুটিকে উঠানোর জন্য কৃত কাজ mjh, মানে mjh মানে কি তোমার পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। তাহলে একটু বলতে পারো পিই সমান mjh। তা এখন তোমার যদি স্থিতিশক্তির বা পটেনশিয়াল এনার্জির সমীকরণ বের করতে বলে তাহলে তুমি এইভাবে ডিরেক্ট বের করে দিতে পারো। এরপরে আসো যে গতিশক্তি, বা এটা মুছে দিলাম, কাইনেটিক এনার্জি। গতিশক্তি কাকে বলে? গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, ঠিক আছে? তাহলে এটাকে তুমি কে ই দ্বারা প্রকাশ করতে পারো। গতিশক্তিটা হচ্ছে কোনো বস্তুর গতি জন্য যে শক্তি লাভ করে সেটাই হচ্ছে তার গতিশক্তি। যে ধরো এখান থেকে একটা গাড়ি সে এখান থেকে এখানে আসবে, তাহলে এখান থেকে এখানে আসার জন্য সে যে গতি সঞ্চার লাভ করছে সেটাই হচ্ছে তার গতিশক্তি। অর্থাৎ গতির জন্য যে শক্তি সে লাভ করে সেটাই তার গতিশক্তি। তো এখন মনে করো এখান থেকে এখানে সে যাচ্ছে কি ভি সমবেগে যাচ্ছে, হ্যাঁ, ভি সমবেগে যাচ্ছে। তো এইখানে মনে করো তাকে একটা ধ্রুবক বল দিয়ে থামাই দেওয়া হলো। তাহলে যখন এখানে যে থেমে যাবে তার মানে এখানকার বেগটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে যখন থেমে গেলে তখন তো আর এখানে কি কাজ করবে? মন্দন কাজ করবে, তাই না? সে এখান থেকে এখানে গেল এস দূরত্ব, এখানে যে থেমে গেল তাহলে এখানে কাজ করলো কি? মন্দন। তাহলে আমি কি লিখতে পারি? যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, শেষ বেগটা 0,
ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে 2as ইকুয়াল ইউ স্কোয়ার, এটা লেখা যায় 2as সমান সমান ই স্কোয়ার ভাগ 2, as সমান ই স্কোয়ার ভাগ 2। তো এখন দেখো এখানে মাইনাস হয়েছে কেন? মাইনাস হয়েছে কারণ এখানে মন্দন হয়েছে এই কারণে। তো আমার এটা তো ভি সমবেগে ছিল, অর্থাৎ এর আদি বেগ আর শেষ বেগটা তো সমান, সেই হিসাবে এখানে কি এস সমান সমান ইউ এর জায়গায় আবার ভি লিখতে পারি, এস সমান ভি স্কোয়ার ভাগ 2a। তো এখন দেখো আবার আমরা কি জানি যে এইখান থেকে এখানে এই গাড়িটা গেছে বা একটা বস্তু গেছে, তো এখান থেকে এখানে যাওয়ার জন্য তো এটার কাজ সম্পাদিত হয়েছে, তাই না? তাহলে সম্পাদিত কাজ, অর্থাৎ এখান থেকে এখানে যাইতে কৃত কাজ, সম্পাদিত বা কৃত কাজ সমান সমান কি বল গুণ কি সরণ। কারণ বল হচ্ছে কি তোমার এফ আর সরণ হলো তোমার এস। তাহলে এখন এফ সমান আমরা আবার কি লিখতে পারি? এফ সমান লিখতে পারি এম এ, আর সরণ এখানে হয়েছে তোমার এস। তাহলে এখন দেখো এফ সমান এম এ, তো এই যে এ এস সমান আমরা এখানে একটা অংশ এটা 1 নং দিতে পারো, এটা বের করে রাখছি। তাই এখানে যদি আমরা বসাই এ এস এর এখানে এম এ এস এর জায়গায় বসালাম ভি স্কোয়ার বাই 2, তাহলে এখানে এই যে গতিশক্তির জন্য সম্পাদিত কাজ, মানে এইখানে এসে থেমে গেল, ওই থামার আগ পর্যন্ত যে তার গতিটা লাভ করছে সেই গতি অর্জনের জন্য সম্পাদিত কাজ। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার কাইনেটিক এনার্জি, ঠিক আছে? বা তুমি এটা বলতে পারো কি কে ই সমান হাফ এম ভি স্কোয়ার। তাইলে তো কাইনেটিক এনার্জি মানে এখান থেকে এটুকু আনার জন্য তার যে শক্তিটা ব্যয় হয়েছে, ব্যয়িত শক্তি মানেই তো গতিশক্তি। তাহলে এটা যদি তোমার বলে গতিশক্তির সমীকরণ দেখাও, তাহলে তুমি এইভাবে লিখে দিতে পারো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপরে আসো, আমার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে রচনামূলকে, যে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র প্রমাণ করো, ঠিক আছে? এইটা। আর আরেকটা আছে যে যে পরিমাণ স্থির শক্তি হারায় এবং সমপরিমাণ গতিশক্তি লাভ করে। তো এই একটার ভিতরেই 2টা প্রশ্নের উত্তর আছে, তো এটা ভালো করে খেয়াল করো। তো প্রথমে শক্তির নিত্যতা সূত্র, এটা তুমি আগে সংজ্ঞাটা লিখবা। শক্তির নিত্যতা সূত্র, নিত্যতা সূত্রটা কি? যে শক্তির ধ্বংস বা বিনাশ হয় না, শক্তি এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয় বা একাধিক শক্তিতে রূপান্তরিত হয়। তো রূপান্তরের আগের মোট শক্তি আর পরের মোট শক্তিটা সমান থাকে, এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। তা এখন এটা প্রমাণ করে দেখাতে হবে। তা আমি দেখো কি করলাম, যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এখান থেকে এটুকু মনে করো এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এটা মনে করো সি বিন্দু, এইটা মনে করো এ বিন্দু। এই সি বিন্দু থেকে এ বিন্দুতে এইচ উচ্চতায় একটা এম ভর বিশিষ্ট একটা বস্তু উঠাইলাম। হ্যাঁ, এখন শক্তির নিত্যতার সূত্র তোমরা আগে লিখবা, আমি তো মুখে বলে দিলাম, বইতেও আছে। এরপরে প্রমাণ যখন করবা তখন যে মনে করি এম ভর বিশিষ্ট কোনো বস্তুকে এইচ উচ্চতায় এ বিন্দুতে উঠানো হলো। তা এখন একটা জিনিস মনে রাখবা, তুমি কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে তুমি যতই তুমি উপরে উঠাবা, সে কি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছে। হ্যাঁ, এটা মনে রাখো। তা এখন তুমি যত তুমি উপরে উঠাবা, ওঠানোর পরে এই বিন্দুতে যখন সে স্থির হবে, তখন ওইখানে কিন্তু তার সবচেয়ে বেশি স্থিতিশক্তিটা সবচেয়ে বেশি হবে। আমি আবারও বলতেছি, বিষয়টা বুঝো।
যে তুমি কোনো বস্তুকে এখানে ধরো উঠাইলা, এই জায়গাটার স্থিতিশক্তি সবচেয়ে বেশি, স্থিতিশক্তি সব থেকে বেশি, মানে সঞ্চিত শক্তি সবচেয়ে বেশি কাজ করবে, অর্থাৎ mgh সবচেয়ে বেশি থাকবে এখান থেকে যখন এখানে তুমি উঠাবা। কিন্তু ওই জায়গার গতিশক্তি কিন্তু আবার শূন্য, ওখানে সে গতিশক্তি একেবারে জিরো, এখানে তার কোনো গতিশক্তিই নাই। ও আস্তে আস্তে পড়া শুরু করবে, এখান থেকে আস্তে আস্তে পড়া শুরু করবে, তখন ওর স্থিতিশক্তি কমতে থাকবে আর গতিশক্তি বাড়তে থাকবে। কি বললাম, স্থিতিশক্তি এইখানে সবচেয়ে বেশি, গতিশক্তি জিরো, কিন্তু আস্তে আস্তে পড়তে থাকবে, স্থিতিশক্তি তার কমতে থাকবে, গতিশক্তি তার বাড়তে থাকবে। একটা সময় যখন সে মাটিতে পড়ে যাবে, পড়ার ঠিক আগ মুহূর্তে তার গতিশক্তি সবচেয়ে বেশি থাকবে এবং স্থিতিশক্তি সবচেয়ে কমে যাবে, গতিশক্তিটা মানে স্থিতিশক্তি জিরো হয়ে যাবে। অর্থাৎ উপরে সর্বোচ্চ উচ্চতায় স্থিতিশক্তি তোমার সবচেয়ে বেশি আর নিচে হলো কম, ঠিক আছে? গতিশক্তি উপরে কম নিচে বেশি, এটা মনে রাখো। গতিশক্তি অর্থাৎ এই যে হাফ mv², গতিশক্তিটা নিচে পড়ার আগ মুহূর্তে সবচেয়ে বেশি এবং উপরে জিরো। স্থিতিশক্তি উপরে সবচেয়ে বেশি, মানে এই যে mgh উপরে সব থেকে বেশি, এবং যত সে নিচে নামবে তত সে কমে যাবে, এখানে একদম জিরো, পড়ার আগ মুহূর্তে জিরো। এটা মনে রাখো যে স্থিতিশক্তি উপরে সবচেয়ে বেশি, নিচে পড়ার আগে কম, গতিশক্তি উপরে কম জিরো, আর একদম যখন নিচে পড়ে যাবে তার আগ মুহূর্তে সবচেয়ে বেশি, এটা মনে রাখো। আচ্ছা, তাহলে এটাকে আমি মুছে দিই। তাহলে m ভর বিশিষ্ট কোনো বস্তুকে তুমি h উচ্চতায় a বিন্দুতে উঠানো হলো, তাহলে a বিন্দুতে তার দুইটাই কাজ করতেছে, স্থিতিশক্তি গতিশক্তি দুইটাই কাজ করতেছে। তাহলে a বিন্দুতে তোমার স্থিতিশক্তি কি mgh। আচ্ছা, তাহলে a বিন্দুতে গতিশক্তি, a বিন্দুতে গতিশক্তি কত? এ বিন্দুতে গতিশক্তি হচ্ছে জিরো, কারণ আমরা জানি তুমি যত উপরে উঠাবা স্থিতিশক্তি বেশি হবে কিন্তু গতিশক্তি কম। আর যখন পড়া শুরু করবে স্থিতিশক্তি কমতে থাকবে, গতিশক্তি আস্তে আস্তে বাড়তে থাকবে। পড়ার আগ মুহূর্তে গতিশক্তি সবচেয়ে বেশি হবে, স্থিতিশক্তি জিরো। তাহলে এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি মানে কি স্থিতি আর গতিশক্তি এই দুটো যোগফল, তাহলে mgh যোগ জিরো মানে কি mgh, মানে এ বিন্দুতে মোট শক্তি mgh। তো এখন এই বস্তুটা এখানে উঠানো হয়েছে, এখন আস্তে আস্তে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়ার পরে ঠিক তাকে ধরো এই একটা জায়গাতে তার কি পরিমাণ এখান থেকে এখানে আসলে স্থিতিশক্তি হারায় আর গতিশক্তি উৎপন্ন হয় সেটা দেখব, এবং এখান থেকে একবারে পড়ার আগ মুহূর্তে তার কি পরিমাণ স্থিতিশক্তি থাকে আর গতিশক্তি লাভ করে সেটাও দেখব। যদি একদম উপরে এখানকার মোট শক্তি হলো তোমার mgh এখন আছে, নিচে পড়ার পরেও যদি পড়ার আগ মুহূর্তে যদি সেটাই থাকে তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা বস্তুটিকে এ বিন্দু থেকে x দূরত্ব অতিক্রম করে, ধরো এটা হলো x দূরত্ব, এখান থেকে এখানে b বিন্দুতে আসলো, b বিন্দুতে আসলো। তাহলে এখান থেকে এটুক হচ্ছে তোমার x, আবার এইটুক হচ্ছে h, তাহলে এখান থেকে এইটুক কত? তাহলে এইটুক হচ্ছে তোমার h মাইনাস x, এইটুক h মাইনাস x উচ্চতা এখানে, আর এখান থেকে এইটুক হচ্ছে x। তা x দূরত্বে, আচ্ছা এখন এই বিন্দু থেকে বস্তুটি ধীরে ধীরে b বিন্দুতে x দূরত্ব অতিক্রম করে b বিন্দুতে আসলো, যে বস্তুটি তোমার x দূরত্ব অতিক্রম করে
বি বিন্দুতে পৌঁছালো বা বি বিন্দুতে আসলো, যেটাই বলো, বি বিন্দুতে পৌঁছে। তা এখন বি বিন্দুতে বস্তুটির বেগ হচ্ছে ধরলাম ভি, যে বস্তুটির বেগ হচ্ছে ভি। তাহলে আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার সমান ই স্কোয়ার যোগ 2g, যেহেতু এইটুক দূরত্ব অতিক্রম করছে তাহলে এক্স। তখন এখানে যখন তুমি এখান থেকে বস্তুটা ছেড়ে দিছো তখন তো এর আদি বেগটা শূন্য ছিল, তার মানে ভি স্কোয়ার সমান যদি শূন্য হয় 2g এক্স। আচ্ছা, তাহলে এখন বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত আমরা সেটা বের করি। বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ারের মান 2g এক্স, তাহলে এটা কাটা এম জি এক্স। আচ্ছা, তাহলে বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি হচ্ছে এম জি এক্স। তাহলে এখন বি বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি কত হবে? বি বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি কত হবে? দেখো এইচ উচ্চতায় স্থিতিশক্তি ছিল এম জি এইচ, তাহলে এইচ মাইনাস এক্স উচ্চতায় কত হবে? এম জি এইচ মাইনাস এক্স। তাহলে আমরা কি লিখতে পারি? এম জি এইচ মাইনাস এম জি এক্স। তাহলে এখন বি বিন্দুতে মোট শক্তি কত হবে? বি বিন্দুতে মোট শক্তি কত হবে? বি বিন্দুর এখানকার গতিশক্তি হলো এম জি এক্স, ঠিক আছে, যোগ স্থিতিশক্তি হলো এই যেটুক এম জি এইচ মাইনাস এম জি এক্স, এটা কাটা থাকে এম জি এইচ। তো এখন দেখো এরপরে বস্তুটাকে বি থেকে একেবারে সি পর্যন্ত আমরা নিয়ে আসব, পড়ার ঠিক আগ মুহূর্তে তার কি পরিমাণ স্থিতিশক্তি হারাইছে এবং কি পরিমাণ গতিশক্তি উৎপন্ন হয়েছে সেটা দেখতে হবে। কিন্তু তোমার রচনামূলকে আরেকটা প্রশ্ন আছে, যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দেখাও যায় কোনো বস্তুর যে পরিমাণ স্থিতিশক্তি হারায় ঠিক সেই পরিমাণ গতিশক্তি লাভ করে। ওই প্রশ্নটার উত্তর কিন্তু এই পর্যন্তই শেষ, যে এর স্থিতিশক্তি হারাইছে এমজিএইচ আর গতিশক্তি লাভ করছেও ঠিক সমপরিমাণ এমজিএইচ, ঠিক আছে। তুমি এই পর্যন্ত যদি তুমি লিখো তাহলেই হয়ে যাবে, যে পরিমাণ স্থিতিশক্তি হারায় ঠিক সে পরিমাণ গতিশক্তি উৎপন্ন করে। আচ্ছা, কিন্তু আমরা যে প্রশ্নটায় ছিলাম শক্তির নিত্যতার সূত্র, যে মোট শক্তিটা সমান, সেটা আমরা দেখব। তো এইখানে এমজিএইচ, এখানেও এমজিএইচ, এখন সি বিন্দুতে আমার দেখতে হবে যে ঠিক থাকে কিনা। আমি একটু উপর থেকে মুছি। তা এখন দেখো যে বস্তুটিকে বি থেকে সি বিন্দুতে আসলো এবং এইচ উচ্চতা, ঠিক আছে, এখান থেকে এইখানে চলে আসলো, যে বস্তুটি এইচ উচ্চতা থেকে সি বিন্দুতে পৌঁছানোর আগ মুহূর্তের বেগ, ঠিক আছে, পৌঁছানোর আগ মুহূর্তের বেগ যদি ভি হয় তাহলে কি লিখতে পারি? ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার যোগ 2g এইচ। ভি স্কোয়ার সমান সমান এটা যদি 0 হয় তাহলে 2g এইচ। আচ্ছা, তাহলে সি বিন্দুতে পড়ার আগ মুহূর্তের গতিশক্তি, সিতে পৌঁছানোর
আগ মুহূর্তের গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ারের মান হচ্ছে 2gh, 2 কাটা mgh। তাহলে সিতে পৌঁছানোর আগ মুহূর্তের স্থিতিশক্তি এখন দেখতে হবে। এটুকু মুছে দিই। তাহলে সিতে পৌঁছানোর আগ মুহূর্তের স্থিতিশক্তি। তা আমরা জানি যে বস্তু তুমি যত উপরে নিবা স্থিতিশক্তি তত বেশি হবে, আর যখন ছেড়ে দিবা তখন স্থিতিশক্তি কী হয়ে যাবে, এখানে একেবারে 0 হয়ে যাবে। আর যত উপরে নিবা তার গতিশক্তি 0 থাকবে, কিন্তু সে নিচে যত পড়তে থাকবে তার গতিশক্তি তত বেশি হবে। তাহলে সিতে পৌঁছানো আগ মুহূর্তে স্থিতিশক্তিটা তার কি হবে, mgh-টা 0। তাহলে এখানে সি বিন্দুর মোট শক্তি কি হবে, সি বিন্দুর মোট শক্তি mgh যোগ 0 মানে mgh। আচ্ছা, তাহলে এখন কি দেখা গেল যে এ বিন্দুতে বস্তুটা স্থিতিশক্তি ছিল mgh, বিতেও ছিল mgh এবং সিতে পড়ার আগ মুহূর্তেও তার মোট শক্তি mgh। শক্তি নিত্যতার সূত্র অনুযায়ী এটা প্রমাণিত। তা আশা করি বুঝতে পারছো। আর যদি বলে যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে পরিমাণে স্থিতিশক্তি হারাইছে সে পরিমাণ গতিশক্তি লাভ করছে, তাহলে এই পর্যন্ত করলেই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। এর গুরুত্বপূর্ণ সব কিছু করে দিলাম, তো এগুলো বাসায় প্র্যাকটিস করো। এরপরে দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।